নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা চালের বস্তা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু বস্তার মধ্যে চাল নিয়ে আসা হয়ে থাকে, তবে এই বস্তাগুলো অনেক সময় আমাদের বাড়িতে এরকমই পড়ে থাকে, কোনোই কাজে ব্যবহার করি না। তবে আজ কিন্তু এমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক চালের বস্তাগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। তবে যখন ব্যবহার করবেন বস্তাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি এখানে নিয়েছি কম্বল। এখন যেহেতু শীত অনেকটাই কম হয়ে গেছে আর এই মোটা মোটা কম্বল কিন্তু কেউই আমরা আর ব্যবহার করি না, এগুলো কিন্তু আমরা গুছিয়ে প্রত্যেকেই রেখে দিই। তবে এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে, পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাছাড়াও বাড়িতে যদি অনেকগুলো কম্বল থাকে সেক্ষেত্রে রাখতে অনেকটাই সমস্যা হয়। তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের কম্বল রয়েছে আপনারা কিভাবে সেটাকে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন কম্বলটা কিন্তু এভাবে ছোট করে ফোল্ড করে নিয়েছি আগেই। এবার রোলের মতো করে পুরো কম্বলটাকে টাইট করে মুড়িয়ে নিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবেন এইভাবে টাইট করে মুড়িয়ে নেওয়ার। এবার কম্বলটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আর আমি এখানে নিয়েছি চালের বস্তা, আর এটা কিন্তু আমার 25 কেজি চালের বস্তা। তবে আপনাদের বাড়িতে যদি চালের বস্তা না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এই চালের বস্তাগুলো পেয়ে যাবেন। একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকে চাকরির সূত্রে, পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে দেখবেন এই ধরনের মোটা মোটা কম্বলগুলো রাখতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। আমরা যদি চালের বস্তাগুলো এইভাবে করে ব্যবহার করতে পারি তাহলে দেখবেন আমাদের কম্বলগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একটুও নোংরা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বস্তার মধ্যে কিন্তু পুরো কম্বলটাকে এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি। এবার এই যে সামনের সাইডটা যেটা খোলা রয়েছে তার মধ্যে নোংরা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে করে ছোট ছোট কুচির মতো করে নেবেন। তারপর একটা দড়ি হোক কি মোটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে পেঁচিয়ে দিলেই দেখবেন এটা কিন্তু খুব ভালো মতো আটকে থাকবে আর একটুও কিন্তু নোংরা ময়লা যাবে না। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এইভাবে করে আমাদের চালের বস্তাগুলো ব্যবহার করতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ডাল রান্না হয়ে থাকে, তবে ডাল যখন আমরা সেদ্ধ করি ডালের ওপরে দেখবেন এরকম ফেনা মতো ভেসে ওঠে। আর এই অবস্থায় যদি ডাল রান্না করে খেয়ে নিই অনেকেরই দেখা যায় গ্যাসের সমস্যা হয়, আবার কারো কারো দেখা যায় ইউরিনেরও সমস্যা হয়। তবে যখনই আপনারা ডাল রান্না করবেন সেদ্ধ করার সময় যখন ফেনাগুলো এইভাবে ওপরের দিকে ভেসে উঠবে একটা হাতা বা ডাবুর সাহায্যে আপনারা এই ফেনাগুলো তুলে নেবেন। তারপর যদি ডালটা রান্না করে খান তাহলে দেখবেন গ্যাসেরও সমস্যা হবে না আর ইউরিনেরও সমস্যা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। নিয়েছি একটা তালা চাবি। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো তালা চাবির ব্যবহার করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই তালার মধ্যে অনেক সময় জং পড়ে যায়, যার কারণে এই চাবিটা কিন্তু কোনোভাবেই আমরা এইভাবে ঘোরাতে পারি না, তালাটাও লাগা বা বন্ধ করতে পারি না। তখন বাজার থেকে কিন্তু আমরা নতুন তালা চাবি কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে আপনারা কিন্তু এই তালাটাই আবারও ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি নারকেল তেল, কিছুটা পরিমাণের নারকেল তেল নিয়েছি। এবার এই যে চাবিটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে নারকেল তেলটা ভালোভাবে লাগিয়ে নেব। বাকি যে নারকেল তেলটা রয়েছে কিছুটা পরিমাণের আমি তালার এই জায়গাটাতে লাগিয়ে নিলাম, আর লকের যে জায়গাটা রয়েছে তার মধ্যেও কিছুটা লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা হাতের সাহায্যে কিছু সেকেন্ড এইরকম করবেন, যে তেলটা দিয়েছি সেটা কি করবে ভেতরের জায়গার মধ্যে চলে যাবে, যার কারণে জং যদি থেকে থাকে সেটা সহজে কিন্তু চলে যাবে। চাবিটা এইভাবে তালার মধ্যে লাগিয়ে কিছুক্ষণ এইভাবে করে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে তালার মধ্যে তেলটা ভালোভাবে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন যে তালাটা এতক্ষণ লাগছিল না, এখন কিন্তু সুন্দরভাবে আমরা এইভাবে লাগিয়েও নিতে পারছি, এমনকি খুলেও নিতে পারছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চার্জার। এই ধরনের চার্জার আমরা কিন্তু প্রত্যেকেই ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এই চার্জারের মধ্যে দেখবেন একটা সাইড একটু ওঠানো মতো থাকে, অন্য সাইডটা প্লেন থাকে। তবে কাজের তাড়াহুড়োর মাঝে থাকলে অনেক সময় খেয়াল করি না, আমরা উল্টো পাল্টা করে ফেলি। এর ফলে দেখা যায় চার্জারের পিনটাও খারাপ হয়ে যায়, অনেক সময় ফোনের যে লকটা থাকে সেটাও কিন্তু খারাপ হয়ে যায়।
তবে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন, নিয়ে নেবেন নেল পলিশ। নেল পলিশ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এবার চার্জারের যে দিকটা সোজা সেই দিকে আপনারা এইভাবে করে নেল পলিশ দিয়ে একটা দাগ কেটে নেবেন। এই দাগ কেটে রাখলে কি হবে, যখনই আপনারা ফোন চার্জ দেবেন তাড়াহুড়োর মাঝে থাকলেও কিন্তু আপনারা ঠিকভাবেই চার্জটা দিতে পারবেন। আর আমাদের চার্জারের পিনটাও খারাপ হবে না, ফোনের নকটাও খারাপ হবে না। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি বেশ কিছুটা ফোম। আমরা যখন নতুন কোনো জামা কাপড় কিনে থাকি বা শাড়ি কিনে থাকি, তার সাথে দেখবেন এই ধরনের ফোমগুলো আমরা পেয়ে থাকি, যেগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই ধরনের ফোম যদি আপনাদের বাড়িতেও রয়েছে, ভুল করেও কিন্তু ফেলবেন না। আর নিয়েছি এখানে একটা কন্টেনার। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কন্টেনার রয়েছে। তো আপনারা কিভাবে এগুলো কাজে ব্যবহার করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। আমি যে ফোমটা নিয়েছি সেটাকে আমি এইভাবে করে কোণার সাইড থেকে প্রথমে মুড়িয়ে নেব। এবার যে কন্টেনারটা আমি নিয়েছি তার মধ্যে এই ফোমটাকে এইভাবে করে আমি ঢুকিয়ে দেব। তবে আপনাদের কাছে যদি কোনো কন্টেনার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ডেল ছেড়ে যাওয়া, ফেটে যাওয়া কাপেরও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার এটা দেখতে যাতে সুন্দর লাগে, এখানে একটা মোটা রাবার ব্যান্ড নিয়েছি। এইভাবে করে রাবার ব্যান্ডটাকে পরিয়ে দিয়েছি, তারপর ওপরের সাইডটা এভাবে করে একটু ঠিক করে সেট করে নিচ্ছি। এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে। এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন। আমরা প্রত্যেকেই কিন্তু সুচ, সেফটি পিন এই ধরনের জিনিস ব্যবহার করে থাকি। তবে দেখবেন অনেক সময় কি হয়, আমরা এই সুচ, সেফটি পিন যেখান সেখান রেখে দিই, খুঁজে পাই না। তাছাড়াও এই সুচ যদি আমাদের মেঝেতে পড়ে থাকে অনেক সময় পায়ে ফুটেও যেতে পারে। তবে এইভাবে যদি রাখি একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, যখন প্রয়োজন হবে খুঁজেও পেয়ে যাব। তাছাড়াও এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পেটিকোট। পেটিকোট বা দড়ি দেওয়া প্যান্ট আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। তবে সমস্যা কি হয় দেখবেন, এই পেটিকোটের হোক কি দড়ি দেওয়া প্যান্টের দড়িটা যদি কোনোভাবে ছিটে যায় বা নতুন দড়ি লাগাতে যায়, সেক্ষেত্রে দেখবেন এই দড়িটা কিন্তু অনেকেই ঠিকভাবে পরাতে পারি না, অনেকক্ষণ সময় লেগে যায়। তাছাড়াও অনেকেই আমরা কি করি, সেফটি পিনের ব্যবহার করি এই দড়িগুলো পরানোর জন্য। অনেক সময় সেফটি পিন কিন্তু হাতে লেগেও যেতে পারে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পেনের ঢাকনা। ঢাকনার যে সাইডের অংশটা থাকে তার মধ্যে আমি এই দড়িটাকে এইভাবে পরিয়ে দিয়েছি। এবার এই দড়িটাকে আমি একটু ঠিক করে নিলাম। তারপর আপনারা ঠিক যেভাবে দড়ি পোড়ান ঠিক সেইভাবেই কিন্তু দড়িটাকে পরিয়ে নিতে হবে। আমরা পেনের ব্যবহার কিন্তু প্রত্যেকেই করে থাকি। তবে যখন পেনের কালি শেষ হয়ে যায় বা পেনটা ভেঙে যায়, সেক্ষেত্রে কি করি, আমরা পেনের সাথে ঢাকনাটাও কিন্তু ফেলে দিই। তবে আপনারা কিন্তু আজকের পর থেকে পেনের ঢাকনা ভুল করেও ফেলবেন না। কেন কি, পেনের ঢাকনা আমরা বাড়িতে নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেটিকোটের মধ্যে যে দড়িটা ছিল সেটা পরিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে যদি পেনের ঢাকনা দিয়ে আমরা দড়িটা পরিয়ে নিই, সেক্ষেত্রে কি হবে, দড়িটা তো তাড়াতাড়ি পরানো হয়ে যাবেই, তাছাড়াও আমাদের হাতের মধ্যে কিন্তু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে, কতটা তাড়াতাড়ির মধ্যে আমরা একটা পেনের ঢাকনার সাহায্যে এই দড়িটাকে পরিয়ে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের নতুন আলু। এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নতুন আলু নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যা কি হয় দেখবেন, নতুন আলুর খোসা আমরা অনেকে বটির সাহায্যে ছাড়াই, অনেকে ছুরির সাহায্যে, অনেকে আবার পিলারের সাহায্যে। যেভাবে নতুন আলুর খোসা ছাড়াই না কেন, খোসার সাথে কিন্তু অনেকটাই আলু নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের গ্রেটার, ছোট নিলেও হবে। এইভাবে যদি আপনারা আলতো হাতে আলুটাকে ঘষতে থাকেন তাহলেই দেখবেন আলুর খোসা কিন্তু সহজেই ছেড়ে যাবে। তবে আলুটা চাপ দিয়ে কিন্তু কাজটি করবেন না, না হলে কিন্তু আলুটা গ্রেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা এইভাবে করে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা তাওয়া। রুটি পরোটা
পরোটা বানানোর জন্য আমরা প্রত্যেকেই কম বেশি তাওয়ার ব্যবহার করে থাকি, তবে রুটি পরোটা করার পর আমরা কিন্তু প্রত্যেকেই তাওয়াটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। তবে কিচেনে রাখার ফলে রাত্রেবেলা অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড় মুখ দিয়ে দেয়, কখনো সখনো দেখা যায় টিকটিকিও কিন্তু মুখ দিয়ে দেয়। আর যদি আমরা তাওয়াটা না ধুয়ে পরের দিন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে। আর যদি বারবার তাওয়াটা ধুই, যেহেতু লোহার জিনিস দেখবেন জং পড়ে যায়, যার কারণে তাওয়াটা কিন্তু সহজেই খারাপ হয়ে যায়। তো আপনারা যখনই তাওয়াটা ধুয়ে পরিষ্কার করে রাখবেন, একটা শুকনো তাওয়াল দিয়ে প্রথমে মুছে দেবেন যাতে করে একটু জল না থাকে। তারপর সামান্য পরিমাণের তেল দিয়ে দেবেন। আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। লোহার জিনিসের মধ্যে যদি সামান্য পরিমাণে তেল মাখিয়ে রাখা হয় তাহলে দেখবেন সহজে কিন্তু জং বা মরচে পড়ে না। তবে তাওয়াটা ডাইরেক্ট খোলা অবস্থায় না রেখে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, নিয়ে নেবেন একটা পরিষ্কার প্লাস্টিক বা পলিথিন। যদি আপনারা কোনো প্লাস্টিক বা পলিথিনের মধ্যে এইভাবে করে ঢুকিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু কোনো ছোটোখাটো পোকামাকড় টিকটিকি তাওয়ার মধ্যে মুখ দিতে পারবে না। পরের দিন আপনারা তাওয়াটা কিন্তু এই প্লাস্টিক থেকে বের করে আপনারা ব্যবহার করতে পারবেন। আর যেহেতু বারবার ধোবেন না সেক্ষেত্রে এই তাওয়াটা কিন্তু সহজে খারাপ হবে না, অনেক দিন পর্যন্ত ব্যবহারও করতে পারবেন আর কোনো পোকামাকড়ও কিন্তু মুখ দিতেও পারবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু রান্নার জন্য ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। তো একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে প্রথমে পেঁয়াজের বোটার অংশটাকে আমি কেটে নেব। পেঁয়াজ যখন কাটি দেখবেন বোটার অংশটা আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন। বাকি পেঁয়াজটাও আমি অর্ধেক কেটে নিয়েছি। তো এই পেঁয়াজগুলোই কিন্তু ব্যবহার করব দুটোভাবে। তো সাইডে কিন্তু কিছুটা পেঁয়াজের অংশ সরিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি কিছুটা পরিমাণের পেঁয়াজ প্রথমে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তবে আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখছেন খুব ভালো করে কিন্তু তিনটে উপকরণই মিশিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু পেঁয়াজ ব্যবহার করেছি, এই সলিউশনটা পেঁয়াজ দেওয়ার কারণে আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এই সলিউশনটা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। রান্না বান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি। তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে যখন আমরা বেশ কিছুদিন রেখে দিই দেখবেন গ্যাসের সিলিন্ডারটা রাখার কারণে মেঝের মধ্যে জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা কিনা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকটাই ঘষাঘষি করতে হয় তবুও দাগটা ঠিকভাবে যায় না। তবে অনেকেই আমরা হারপিকের ব্যবহার করি, তবে হারপিকের ব্যবহার করলে আমাদের টাইলসের মেঝেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে কোনো রকমের হারপিকের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই জং বা মরচের দাগটা তুলে নিতে পারেন। যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, সেই সলিউশনটাই আমি নিয়েছি। কিছুটা করে সলিউশন আমি এই জংয়ের দাগের মধ্যে দিয়ে দেব। এবার নিয়ে নেব এখানে একটা আমি স্ক্রাবারের সাহায্যে এই মিশ্রণটাকে আমি জংয়ের দাগের মধ্যে হালকাভাবে ঘষে লাগিয়ে নেব। এইভাবে ঘষে লাগিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, 5 মিনিটের জন্য রেখে দেবেন। আমি কিন্তু 5 মিনিট রাখবো না, সাথে সাথে পরিষ্কার করে আপনাদের দেখাবো। আবারও আমি স্ক্রাবারটা নিয়েছি, স্ক্রাবার দিয়ে হালকাভাবে ডলে নিলেই দেখবেন যে জং বা মরচের দাগটা থাকবে সেটা কিন্তু সহজেই উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন হালকাভাবে ঘষে নিচ্ছি আর কতটা সুন্দর জংয়ের দাগটা উঠে যাচ্ছে। এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো জায়গার জংয়ের দাগ তুলে নিতে পারেন। এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল, একবার ঘষলেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার কিছুটা যে মিশ্রণ রয়েছে সেটা স্ক্রাবারের সাহায্যে আমি এইভাবে করে তুলে নিচ্ছি। তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে আমি নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে আমি এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে যদি একটা সলিউশন বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের জং বা মরচের দাগ যে জায়গাতেই থাকুক না কেন সহজেই পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়েই। আর যাতে আমাদের মেঝের মধ্যে জং বা মরচের দাগ না পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন, পেঁয়াজের যে বোটার অংশগুলো কেটে নিয়েছিলাম সেইগুলোই আমি এখানে নিয়েছি।
এবার নিয়ে নিয়েছি এখানে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে করে কেটে নেব। এতে কি হবে, পেঁয়াজের যে রসটা থাকে সেটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে। তো এইভাবে করে আরও একটা পেঁয়াজের মধ্যেও কিন্তু কেটে নিয়েছি। এবার কি করবেন, আপনাদের এই জায়গার মধ্যে যেখানে জং বা মরচের দাগটা পড়ে যায় সেই জায়গার মধ্যে আপনারা ঘষে নেবেন। এইভাবে ঘষলে কি হবে, পেঁয়াজের যে রসটা থাকে সেটা কিন্তু খুব ভালো মতো লেগে যাবে। আর এইভাবে যদি আপনারা পুরোটার মধ্যেই ঘষে এইভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন মেঝের মধ্যে কিন্তু কখনোই জং বা মরচের দাগ পড়বে না। তাছাড়াও অনেক সময় গ্যাসের সিলিন্ডার যে জায়গায় রাখি দেখবেন ছোটোখাটো পোকামাকড় আরশোলা কিন্তু বাসা বাঁধে। পেঁয়াজের রসটা এইভাবে লাগানোর কারণে এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কিন্তু দেখবেন কোনো পোকামাকড়ও আসবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই